নমস্কার। বাংলা স্ফিয়ারে আজকে 7টায় এই এপিসোড আপলোড করছি। আগামীকাল রাজ্যের 3টি লোকসভায় ভোট আছে তাই নিয়ে, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা করছি সেটা ছাড়ছি না। রাত্রি 9টায় লাইভ অনুষ্ঠান করব, যোগ্য অযোগ্যর ভুলভুলাইয়ায়। দেখুন, পশ্চিমবঙ্গের যে 3টি লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট হবে, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট, এই ভূখণ্ডটি আমি আমার হাতের তালুর রেখার মতো চিনি। বালুরঘাট আমার শ্বশুরালয়, আর রায়গঞ্জে একদা প্রিয়রঞ্জন দাস মুন্সি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন। 1987 সাল থেকে গত নির্বাচন পর্যন্ত এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে আমি এই তল্লাটে ঘোরাফেরা করিনি। কিন্তু এবার আমার সে শারীরিক অবস্থাও নেই, আর এই গরমে ওখানে ঘুরে বেড়ানোর মতো কলজেও নেই। কিন্তু অতএব আমি যা বলবো সেটা ঠিক আঁখো দেখা হাল নয়, কিছুটা অভিজ্ঞতা প্রসূত এবং কিছুটা সেখানকার ওয়াকিবহাল লোকজনের সঙ্গে কথাবার্তা বলার ভিত্তিতে। এই মুহূর্তে এই 3টি আসনের মধ্যে 3টি বিজেপির দখলে আছে, এ কথা আমরা সকলেই জানি। দার্জিলিংয়ে যেভাবে পাহাড়ে একের পর এক নেতা, এমনকি সবে কংগ্রেসে যাওয়া বিনয় তামাংও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দিয়েছেন, তাতে দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির জেতাটা শুধু নিয়মরক্ষা মাত্র। যদিও এই দার্জিলিং কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র আছে বিধানসভা, তার নাম চোপড়া। সেই চোপড়া প্রিডমিনেন্টলি মুসলিম অধ্যুষিত, এবং সেখানকার যে শাহজাহান, তার নাম হামিদ। হামিদ ওই চোপড়া থেকে তৃণমূল প্রার্থীকে কত ভোটে লিড দিতে পারে তার উপরে নির্ভর করছে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল প্রার্থীর ব্যবধান এখানে কতটা হবে। হামিদ ইতিমধ্যেই চোপড়াবাসীকে জানিয়ে দিয়েছে, ভাই, কেন্দ্রীয় বাহিনী অমুক তারিখ পর্যন্ত থাকবে, তারপর থাকবে আমার বাহিনী। সুতরাং এ কথা মাথায় রেখে তোমরা ভোট করো, 99% ভোট আমার চাই। বাংলা বাজারে বুক বাজিয়ে এ কথা বলে পুলিশের নাকের ডগায় ঘোড়ার মতো নেতা বিশেষ একটা নেই। হামিদ সেই গোত্রেরই একজন ডাকাবুকো নেতা, এবং এই ধরনের লোকেরা জমানার সাথে সাথে তাদের আনুগত্য বদলায়। আগে কংগ্রেসই ছিল, ইদানিং টিএমসি হয়েছে, বিজেপি করার উপায় নেই তাই বিজেপিতে যেতে পারেনি। কেউ বলতে পারে না ওই তল্লাট বিজেপির হাতে কোনো সময় এলে হামিদ বিজেপি করবে কিনা, কিন্তু সেটা বড় কথা না। দ্বিতীয় কেন্দ্র হচ্ছে রায়গঞ্জ। এই রায়গঞ্জ কেন্দ্রটা এবার জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মরিয়া চেষ্টা করেছেন। একজন মুখ্যমন্ত্রী একটি কেন্দ্রের 4টি বিধানসভায় 4টে সভা করেছেন, এই নজির খুব বিশেষ একটা নেই। একটা করেছেন তিনি ইসলামপুরে, একটা গোয়ালপুকুরে, একটা চাকুলিয়ায়, এবং সব শেষেরটা রায়গঞ্জ। এখানকার যিনি গতবারের বিজয়ী বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তাকে বিজেপি কোথায় রায়গঞ্জ থেকে দক্ষিণ কলকাতায় অবশ্যম্ভাবী ভরাডুবির মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
রায়গঞ্জে তাকে আবার দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দেওয়া সম্ভব না হয়নি প্রধানত তার দলের ভিতরেই একটা তার বিরুদ্ধে ক্রোধ এমন পুঞ্জীভূত হয়েছিল যে রায়গঞ্জ শহরে মিছিল বেরিয়েছিল তার রিনমিনেশনের বিরুদ্ধে। কিন্তু তার অর্থ এই নয় দেবশ্রী চৌধুরী চলে গেছে বলে টিএমসির রাস্তা খুব মসৃণ হয়ে গেছে। এবং এখানেই একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিসের ল্যাবরেটরি হিসেবে আমি রায়গঞ্জকে দেখছি। কেননা এই রায়গঞ্জে টিএমসি যাকে প্রার্থী করেছে, কিছুদিন আগে পর্যন্ত তিনি বিজেপির এমএলএ ছিলেন, 2021-এ বিজেপির টিকিটে জিতেছিলেন, পিএসসির চেয়ারম্যান হয়েছিলেন অ্যাসেম্বলিতে, তারপরে তিনি অ্যাসেম্বলির ভিতরে বিজেপি এবং তারপরে টিএমসিতে এসে যোগ দিয়েছেন, এবার তিনি টিকিটই পেয়ে গেছেন। এই যে যাকে খুশি যেখান থেকে খুশি ধরে এনে প্রার্থী করে দেবো আর তিনি ড্যাং ড্যাং করে জিতে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অঙ্কটা যে কতটা ভয়াবহ সেটা এবার তিনি এই রায়গঞ্জে টের পাবেন। রায়গঞ্জে টিএমসির প্রার্থী কিষাণ কল্যাণী, তার অর্থের কোনো বাপমা নেই। শুনতে পেলাম তিনি জলের মতো করে টাকা খরচ করছেন এবং বলে দিচ্ছেন যে আমি যা টাকা খরচা করব তারপরে আমার হারার নাকি আর কোনো সম্ভাবনাই নেই। এই কিষাণ কল্যাণী বাড়িতে ইডি হানা দিয়েছিল বেশ কিছুদিন আগে। অযোধ্যা রাম মন্দির নির্মাণে তিনি অনেক টাকা দান করেছিলেন। তার সঙ্গে আরএসএসের একটা গভীর সম্পর্কের কথা ওই তল্লাটে সুবিদিত। এদিকে কংগ্রেস বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আবার টিএমসি থেকে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছেন। তিনি কালিয়াগঞ্জের মানুষ, কার্তিক পাল। রাজনৈতিক জীবনে গোড়ার দিকে তিনি প্রিয়রঞ্জনের পিছন পিছন ঘুরতেন এবং কংগ্রেস করতেন। তারপর হাওয়া বদল হওয়ার সঙ্গে সঙ্গে টিএমসিতে গিয়ে ভেরেন, কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন। তার নিজেরও কয়েকটি ব্যবসা আছে বলে শুনেছি। এবং সহসা তিনি টিএমসি ছেড়ে বিজেপির প্রার্থী হয়ে গেছেন। অন্যদিকে কংগ্রেস যাকে প্রার্থী করেছে তিনিও কিন্তু দল বদলু, যদিও তিনি দল অনেক আগে বদল করেছেন। ফরওয়ার্ড ব্লকের রমজান আলীর নাম আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে। এখানে কংগ্রেস প্রার্থী প্রয়াত রমজান আলীর পুত্র। তার একটি ভালো নাম অবশ্যই আছে, কিন্তু সেই নামে ডাকলে ওই তল্লাটে কেউ তাকে চিনতে পারবে না। কেননা কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি রাজনৈতিক নেতাদের ডাকনামটাই তার এলাকায় ভালো নামকে ছাপিয়ে যায়। এর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এর নাম, ডাকনাম হচ্ছে ভিক্টর। আজকে আমার যে থাম্বনেল দিয়েছি আমি, তাতে এই ভিক্টরের ছবি আমি ইচ্ছে করে সচেতনভাবেই ছেপেছি। তার কারণ রায়গঞ্জে কে জিতবে, টিএমসি না বিজেপি, নাকি নেপোই দই মারার মতো করে কংগ্রেসের ভাগ্যেও এখানে শিখে ছিটতে পারে, এই তিনটে সম্ভাবনাই নির্ভর করছে ওই একা ভিক্টরের উপর। ভিক্টরের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার পরিবারটাই রাজনৈতিক। সে নিজেও একাধিকবার আমাদের বিধানসভার সদস্য হয়েছে। সর্বোপরি সে এই যে রায়গঞ্জ কেন্দ্র, এই কেন্দ্রে সংখ্যালঘু যে মানুষ, তাদের সংখ্যা প্রায় 50% বা তার বেশি। এবং এই 50% মানুষের বাস
প্রধানত তিনটে অ্যাসেম্বলি সেগমেন্টে। 1 নম্বর হচ্ছে ইসলামপুর, 2 নম্বর হচ্ছে গোয়ালপুকুর, 3 নম্বর হচ্ছে চাকুলিয়া। এছাড়া করণদিঘিরও একটা অংশ তে মুসলিমদের বসবাস আছে। হেমতাবাদ বা কালিয়াগঞ্জ বা রায়গঞ্জ এগুলো প্রধানত হিন্দু প্রধান এলাকা। এখন কিষাণ কল্যাণীকে যদি ভোটে জিততে হয়, তাহলে এই যে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, এই 4টি অ্যাসেম্বলিতে তাকে অবধারিতভাবে ভালো মার্জিনে জিতে আসতে হবে। সেটা খুব অসম্ভব হতো না যদি কংগ্রেস বুদ্ধি করে এখানে ভিক্টরকে ক্যান্ডিডেট না করত। ভিক্টর এমনিতে খুব সুবক্তা, মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করে রাজনীতি করে। এই বাজারে কংগ্রেস করে সদর্পে টিকে থাকা অবশ্যই 4টিখানি ব্যাপার নয়। কিন্তু তার চেয়েও বড় কথা, এই যে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, এইসব এলাকায় যারা যে মুসলিমরা বাস করেন, তারা ঠিক বাংলা ভাষাতে কথা বলেন না। যেমন ইসলামপুরের তৃণমূল বিধায়ক করিম চৌধুরীর বাড়িতে আমি অনেকবার গিয়েছি। ওই তল্লাটে গাড়ি নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি। একটা অদ্ভুত ডায়ালেক্টে, না বাংলা না হিন্দি, একটা নিজস্ব ডায়ালেক্ট আছে এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের। রায়গঞ্জের ভাষায় সেই ডায়ালেক্টকে বলা হয় ভাটিয়া। এই প্রথম ভাটিয়াদের মধ্যে থেকে কাউকে তারা লোকসভায় প্রার্থী হিসেবে পেয়েছেন। অতএব এই যে আবেগ, সেই আবেগের ফায়দা এই 3টি অ্যাসেম্বলি সেগমেন্টে ভিক্টর পাবেনি। সেখানে কিষাণ কল্যাণীর যা প্রেক্ষাপট, অর্থাৎ আরএসএসের সঙ্গে তার সুসম্পর্ক, এবং সেটাকেই ভিক্টর এবার নির্বাচনে প্রধান ইস্যু তৈরি করেছেন, তার পক্ষে সংখ্যালঘু ভোটে সিঁধ কাটা তুলনায় অনেক কঠিন। দেখুন, গতবারের ভোটে যে ফলাফল হয়েছিল সেটা মোটামুটি ধরুন 2019-এ কংগ্রেসের ভোট শেয়ার ছিল রায়গঞ্জে 6.6%, সিপিএমের ছিল 14.4%। এই 6 আর 4, 14 মেলালে 20% ভোট এবার একদিকে আছে। কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য, 2019 সালে ওই তল্লাটের মুসলিমরা তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছিলেন তাদের নির্ভরযোগ্য দল হিসেবে। ভিক্টরের উপস্থিতি সেই পরিচিত ক্যালকুলেশনটাকে ভায়োলেন্টলি ডিস্টার্ব করে দিয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে অ্যাসেম্বলি ধরে ধরে জনসভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ওখানে একটা জনসভা করেছেন। সুতরাং কংগ্রেস প্রার্থীর কারণে সহসা তাদের প্রার্থীর জেতা হারাটা একটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বুঝেছেন বলেই এইভাবে ঘাঁটি গেড়ে তিনি 4টি জনসভা করেছেন ওই ছোট্ট একটি জনপদে। অন্যদিকে কার্তিক পালের জন্য নরেন্দ্র মোদী এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন। সর্বোপরি কমিউনাল পোলারাইজেশনের যে ছবিটা বাংলায় আমরা 2014 সালের ভোট থেকেই আমরা দেখতে পাচ্ছি, রায়গঞ্জ বলুন,
মালদা বলুন, বালুরঘাট বলুন, সর্বত্রই এটা খুব প্রোনাউন্সড। তার ফলে কার্তিক পাল টিএমসি থেকে বিজেপিতে এলেন না কোন দল থেকে বিজেপিতে এলেন সেটা বড় কথা নয়, ওখানে বিজেপির একটা রেডিমেড সমর্থনের বেস তৈরি হয়ে আছে। তার চেয়েও বড় কথা, আরএসএস ওই একটি সাব ডিভিশনে যতগুলো স্কুল চালায় তার সংখ্যা শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। কয়েকশো স্কুল চালায়। যেহেতু সরকারি স্কুল ব্যবস্থা আমাদের রাজ্যে কার্যত ভেঙে পড়েছে, অতএব গরিব গুরব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ ওই তল্লাটে আরএসএসের বিদ্যালয়গুলিতে যান, যেখানে ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করা হয়, কিন্তু খরচ আর 5টা ইংলিশ মিডিয়াম স্কুলের চাইতে অনেক 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 কম। ফলত সমাজের একেবারে নিচের তলায় আরএসএসের শুধু যে যোগাযোগ আছে তাই নয়, খুব ভালো রকম একটা প্রভাব আছে। বিজেপি প্রার্থী যেই হন না কেন, আরএসএসের এই যে চাষ করা জমি, সেখানে ফসল তোলার পক্ষে যথেষ্ট। দেখুন, আমি এই যে অ্যাসেম্বলি সেগমেন্টগুলোর কথা বলছিলাম, ইসলামপুরে যেমন গতবার দেবশ্রী পেয়েছিলেন 56,000, আর এই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ছিলেন কানাইয়ালাল, তিনি পেয়েছিলেন 60,000। গোয়ালপুকুরে এসে সেই গ্যাপটা কোথায় গিয়ে দাঁড়ালো, দেবশ্রী পেয়েছিলেন 31,441 ভোট, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 79,682 ভোট। ব্যবধানটা ভাবুন। চাকুলিয়ায় বিজেপি পেয়েছিল 51,314, আর তৃণমূল পেয়েছিল 59,129। এরপর থেকে করণদিঘিতে বলুন, হেমতাবাদে এসে করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জে এসে আবার বিরাট লিড নিয়েছিলেন দেবশ্রী। রায়গঞ্জেও একই জিনিসের পুনরাবৃত্তি হয়েছিল। সব মিলিয়ে তিনি পেয়েছিলেন 5,09,862টি ভোট, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 4,49,269টি ভোট। মোহাম্মদ সেলিম এই বাজারেও পেয়েছিলেন 2019-এ 1,81,310 ভোট, আর দীপা দাস মুন্সি, প্রয়াত প্রিয়রঞ্জনের সহধর্মিণী, তিনি পেয়েছিলেন 83,460 ভোট। এবার কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে লড়ছে, অর্থাৎ সেলিমের 1,80,000 এবং দীপার 83, এর সবটাই এবার ভিক্টর পাবে। এবং তদূর্ধ্বে ওই গোয়ালপুকুর, চাকুলিয়া, ইসলামপুর তল্লাটের মুসলিম বেল্টে সে দারুণ জনপ্রিয় বলে হয়তো বেশ কিছু বাড়তি ভোটও পাবে। কিন্তু ভিক্টর জিতবে এ কথা বলা একটু কঠিন। হি মে ফাইনালি অ্যাক্ট অ্যাজ এ স্পয়লার ফর টিএমসি। কেননা মুসলিম ভোটের একটা বড় অংশের সমর্থন না পেলে টিএমসির সাধ্য নেই রায়গঞ্জ সিট বের করতে পারে। এরপরে আসে যাক বালুরঘাটে। দেখুন, রায়গঞ্জের তুলনায় বালুরঘাটে লড়াইটা গতবারই খুব জবরদস্ত হয়েছিল। বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ওখান থেকে জিতেছিলেন। এই বালুরঘাটও আসলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মিলে প্রায় 28%, 29% প্রায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব প্রায় 15%।
28 আর 15 43%। এইখানেই বিজেপির একটা সমর্থনের বেস তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। যে সামাজিক শ্রেণীবিন্যাস বিজেপিকে পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রে 2019-এ ভোটে, তারপরে 2021-এর ভোটে বিজেপিকে সাহায্য করেছে, তার একটা মস্ত বড় স্তম্ভ হচ্ছে এই তফসিলি জাতি এবং উপজাতিদের ভোট। এই বালুরঘাট কেন্দ্রের অধীনে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে তপন যেমন শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষিত, কুশমান্ডি শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত এবং গঙ্গারামপুর শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত। মানে 3টি কেন্দ্রে খেলাটা হচ্ছে বিজেপি এই 3টি কেন্দ্রে কতখানি লিড নিতে পারে এবং বালুরঘাট শহরে, তার উপরেই নির্ভর করবে সুকান্ত মজুমদারের ভাগ্য। দেখুন, গতবার প্রায় সেয়ানে কোলাকুলি হয়েছিল। কংগ্রেসের প্রার্থী ছিলেন অর্পিতা ঘোষ, তিনি লড়াই করেছিলেন সুকান্তর বিরুদ্ধে। যদি বিধানসভা ওয়ারি ভোটের ফলাফল দেখেন, তাহলে দেখবেন যে যাকে হিন্দিতে বলে কাঁটকা টাক্কার, কোনো জায়গায় তাই হয়েছিল। ইটাহার ধরুন, ইটাহার জয়নাল আবেদিনের জায়গা এবং মুসলিম প্রধান, সেখানে অর্পিতা ঘোষ যেখানে 87,506টি ভোট পেয়েছিলেন, তার তুলনায় অনেক কম ভোট পেয়েছিলেন সুকান্ত, 59,729। কুশমান্ডিতে লড়াইটা হয়েছিল সমানে সমানে, সুকান্ত পেয়েছিলেন 76,000 প্লাস আর অর্পিতা পেয়েছিলেন 77,000 প্লাস। কুমারগঞ্জে আবার দেখা যাচ্ছে যে বিজেপির তুলনায় অর্পিতা প্রায় 20,000 ভোটে এগিয়েছিলেন। তপনে এসে খেলাটা অন্যরকম হয়ে গেল। তপনে এসে সুকান্তবাবু পেলেন প্রায় 90,000 ভোট, সেখানে অর্পিতা পেলেন 66,483টা ভোট। গঙ্গারামপুর, সেখানেও একই শিডিউল কাস্ট কনস্টিটুয়েন্সি, সেখানেও আমরা একই ছবির পুনরাবৃত্তি দেখলাম। গঙ্গারামপুরে 92,000 ভোট পেয়েছিলেন সুকান্ত, 70,000 মাত্র ভোট পেয়েছিলেন অর্পিতা। হরিরামপুরে লড়াইটা প্রায় সমানে সমানে ছিল, 75-79। সব মিলিয়ে বিজেপি পেয়েছিল, অর্থাৎ সুকান্তবাবু পেয়েছিলেন 5,37,577, আর অর্পিতা ঘোষ পেয়েছিলেন 5,54,063, 5,05,463, আর ইনি পেয়েছিলেন 5,37,577। তার মানে 30-32 ভোটের ব্যবধান ছিল। লোকসভা ভোটের ক্ষেত্রে এই মার্জিনটা খুব বড় কথা নয়। বালুরঘাট শহরে সুকান্ত মজুমদার প্রায় ডবল ভোট পেয়েছিলেন অর্পিতার তুলনায়। সুকান্তবাবু পেয়েছিলেন 81,293 ভোট, সেখানে অর্পিতা পেয়েছিলেন মাত্র 42,277। অর্পিতা ঘোষকে টিএমসি এবার টিকিট দেয়নি। ইনফ্যাক্ট তিনি এখন টিএমসি দলে অচ্ছুত নেতাদের তালিকাতেই রয়েছেন বলে মনে হয়। তার বদলে গঙ্গারামপুরের বিপ্লব মিত্র, যিনি দীর্ঘদিন ধরে ওই তল্লাটে রাজনীতি করছেন, কখনো কংগ্রেসে ছিলেন, টিএমসি করেছেন, বিজেপি চলে গেছেন, আবার এসেছেন। বিপ্লববাবুর গঙ্গারামপুর এবং সংলগ্ন এলাকায়
তার একটা ব্যক্তিগত প্রভাব অবশ্যই আছে, কিন্তু সেই প্রভাব দিয়ে তিনি বালুরঘাট শহরের মানুষকে আন্দোলিত করতে পারবেন কিনা, কিংবা তপন গঙ্গারামপুরে এবং কুশমান্ডিতে এই যে ভোট ব্যাংক সুকান্ত মজুমদারের বা বিজেপির, সেখানে তিনি কতটা দাঁত বসাতে পারবেন তার উপরেই নির্ভর করছে কিন্তু বালুরঘাটের ভোটের ভাগ্য। আমার যেটা সবচেয়ে আশ্চর্য লাগে, একটা সময় এই বালুরঘাট শহর, বালুরঘাট কেন্দ্র, এগুলো সব একচেটিয়া আধিপত্য ছিল আরএসপির। সেই আরএসপি এখন কার্যত নিবু নিবু। কালিয়াগঞ্জে খবর নিয়ে দেখলাম প্রিয়রঞ্জন দাসপুঞ্ছিদের বসতবাটি, যেখানে প্রিয়বাবুর জীবিতাবস্থায় প্রতি পুজোয় প্রিয়বাবু যেতেন, খুব ধুমধাম করে দুর্গা পুজো হতো, সেই বাড়িটা এখন জলসাঘরের মতো অবস্থা, কেউ থাকে না। কালিয়াগঞ্জ যে কোথায় যা কংগ্রেসের গড় ছিল, এখন সেটা বিজেপির পায়ে পদানত। সুতরাং নানা রকম পারমিউটেশন কম্বিনেশনের উপর নির্ভর করছে এই দুই কেন্দ্রের ভোটের ফলাফল। তবে সবচেয়ে চিত্তাকর্ষক খেলা হবে অবশ্যই রায়গঞ্জে। আবার ফিরব রাত্রি 9টায়। ভালো থাকবেন, নমস্কার।